দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে ইসি। রবিবার নির্বাচন কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসি সানাউল্লাহ। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। দিনের ভোট আগের রাতে কিংবা আমি বনাম ডামি আর বিনা ভোটের বেশিরভাগ এমপি নির্বাচিত, এমন নানা অভিযোগে বিগত 3 নির্বাচন হয়েছে কলঙ্কিত। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জনমানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ শুরু করে এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন। সব শঙ্কা কাটিয়ে অবশেষে ত্রয়োদশ নির্বাচনের পথে এখন বাংলাদেশ। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হলো ইসি সভা। বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে, যার জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বিটিভিকে দেওয়া হচ্ছে চিঠি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে নির্বাচনী দায়িত্বে আপাতত রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা এবং সব ধরনের বয়স সংশোধন ভুয়া বলে ঘোষণার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ না সরালে আচরণবিধির আওতায় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারলে দেশ ও জাতি সংকটে পড়বে। আর দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি তাও রুখিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের মতোই একই সুরে দলটির নেতারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ক্ষমতায় এলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা জনগণের কাছে তুলে ধরতে চায় বিএনপি। সেই লক্ষ্যে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরা না গেলে সংকট আরো বাড়বে বলে সতর্ক করেন তিনি। এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। 2 মাস পর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে জাতীয় সরকার গঠন করা হবে না। কিভাবে সরকার পরিচালনা করা হবে তার প্রস্তুতি হিসেবেই 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। জামাত নেতাদের বিএনপি বিরোধী সমালোচনার কঠোর জবাব দেন তারেক রহমান। কিছু কিছু মানুষ বা কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে
কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। দেশ গড়ার পরিকল্পনা সফল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে খালেদা জিয়া। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে দেখতে, তার খবর পেতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, আবেগ ধরে রাখতে না পেরে এই ছুটে আসা। এদিকে বেগম জিয়ার অসুস্থতায় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান পাশে থাকায় স্বস্তি অনেকের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। ডিসেম্বর বেগম খালেদা জিয়ার অসুস্থতার গুণগুণে পেরিয়েছে 15 দিন। এই দিনও বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। একে তো দলীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে দেখা হবে না জেনেও প্রিয় নেত্রীর খোঁজ নিতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে নেতাকর্মীদের ছুটে আসা। দুর্গম এলাকা থেকে এখন আসছি, মানুষজন মোটামুটি দেখার চেষ্টা করুন, কিন্তু দেখা তো যাইব না। কোনো সংবাদ আপনাদের কাছে যদি থাকে তাইলে আমাদেরকে বলতে পারেন। আমি নেত্রী অসুস্থ কারণে আমি ওনাকে দেখতে আসলাম, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। যদি রাইট আসে একটা ব্রিফিং দিত তাহলে আমরা একটা আত্মতৃপ্তি হইতাম। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ আগেই জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকদের দল। উন্নতি হলে বেগম জিয়াকে নেওয়া হবে দেশের বাইরে। দলের এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নিতে ঢাকায় পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। কঠিন সময়ে শান্ত থেকে পরিস্থিতি সামলানো জোবাইদার উপর আস্থা রাখছেন নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থ, এই অসুস্থতার কারণে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমান উনি বাংলাদেশে এসেছেন। জিয়া পরিবারের একজন আমাদের ম্যাডামের সাথে রয়েছেন, এই জায়গা থেকে আমরা একটু শান্তি পাচ্ছি বা একটু ভরসা পাচ্ছি। খালেদা জিয়াকে বিদেশে নিতে এরই মধ্যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হলেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ছুটে আসবে ঢাকার উদ্দেশ্যে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফার রহমান। মারুফা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? সবশেষ যে তথ্য সেটি হলো, গত এক পক্ষ ধরে বেগম খালেদা জিয়া তিনি এখানে সিসিইউতে বিভিন্ন রোগের সাথে বা সংকটপূর্ণ অবস্থার সাথে আসলে লড়াই করে যাচ্ছেন এবং তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ তিনি গতকালকে সকল গুঞ্জনকে ভেদ করে একটি সুখবর দিয়েছেন যে এর আগেও বিএনপি চেয়ারপারসন এই ধরনের বা এর চেয়েও আরও জটিল সময় আসলে পাড়ি দিয়েছেন, তার শারীরিক জটিলতার কথা উল্লেখ করে বলেছেন। তো এবারও আসলে এই মেডিকেল টিম আশাবাদী, বিশেষ করে একদিন আগে তার যে কোলোনোস্কোপির অপারেশনটি হয়েছে তার মধ্য দিয়ে তার খাদ্যনালীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং এখন তার অবস্থা যে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, সেখান থেকে আরও বেশি অবনতির দিকে যায়নি, এইটুকু আমি আপনাকে বলতে পারি ডক্টর AZM জাহিদের বরাত দিয়ে। এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে সম্পূর্ণই নির্ভর করছে এখন তার শারীরিক গতিবিধির উপর। মেডিকেল টিম আসলে সিদ্ধান্ত নেবেন যখন তিনি আসলে এই সফরের জন্য উপযোগী বা তার শরীর আসলে উপযোগী হবে, ঠিক সেই মুহূর্তে। এয়ার অ্যাম্বুলেন্সের যে জটিলতা ছিল সেটি ইতিমধ্যেই কেটে গেছে এবং ডাক্তার জোবাইদা রহমান এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন, তিনি ভেতরে আছেন, মেডিকেল টিমের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই বৈঠকের পরে ডাক্তার জোবাইদা রহমান চলে যাওয়ার পর একটি সম্ভাবনা আছে ডক্টর AZM জাহিদ হয়তো আজকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি তুলে ধরবেন গণমাধ্যমের কাছে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। সাদিয়া, মারুফা, ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাথে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। প্রত্যাশা অনুযায়ী বিএনপি আসন ছাড় না দেওয়া এবং প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে একটি দল। বিএনপি বলছে শিগগিরই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করা হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল সমমনা দলগুলো। জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর এসব দলের নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের ঐক্যকে মূল্যায়ন করবে বিএনপি।
সে লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও করে আসছিলেন তারা। ইতিমধ্যে বিএনপি 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে সমমনা অনেক দলের নেতাদের। সমমনা দলের প্রার্থীদের স্বার্থে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না বলে প্রত্যাশা করা হয়েছিল, এমন অনেক আসন ফাঁকা রাখা হয়নি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি 1 আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিএনপি প্রার্থী দেয়ায় ক্ষুব্ধ তিনি। আমার সারা বাংলাদেশের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। জুলাই গণ আন্দোলনে আমরা 2 ভাইকে আমরা হারিয়েছি লেবার পার্টি ছাত্র মিশনের। তো এরকম একটি সক্রিয় রাজনৈতিক দলের সাথে যেই প্রতিশ্রুতি, যে বিশ্বাসঘাতকতা, যে বেইমানি বিএনপি করেছে, এটা লেবার পার্টির নির্বাহী কমিটির আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির সাথে আর পথ চলার কোনো সুযোগ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়া সম্ভাব্য অনেক প্রার্থীর আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন, প্রার্থী ঘোষণার ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরীরদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে 2 দফা এই দূরত্বটা এটা কিন্তু আরো বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। ওনারা 36টি আসন ঘোষণা করে দিলেন এবং সেইখানে আমাদের বেশ কয়েকটি আসনে ওনারা প্রার্থী ঘোষণা করলেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিজয়ী হতে পারবে এমন জোট প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে। দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে, যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। চুক্তিভিত্তিক সব সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে 3 দলীয় নির্বাচনী জোট করল এনসিপি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভিন্নমত দমন করতে গিয়ে দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি বিতাড়িত হয়েছে। তাই আগামী নির্বাচনে কেউ গায়ের জোরে বা ধর্মের নামে জয় লাভ করতে পারবে না। নাহিদ বলেন, রাজনীতিতে আর কোনোভাবেই পুরনো অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না। আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। সরকারের সাথে মোবাইল ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠকের পরও দাবি দেওয়ার ব্যাপারে কোনো সুরাহা না হওয়ায় এই ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। অভিযোগ করেন, মোবাইল ফোন নিবন্ধন নীতিমালার নামে ব্যবসায়ী ও গ্রাহকদের সাথে প্রতারণা করছে সরকার। 16 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা। কার্যকরের পর থেকে আমদানিকৃত মোবাইলের জন্য 57% কর দিতে হবে। ফলে 10,000 টাকার একটি মুঠোফোনের দাম পড়বে 15,700 টাকা। নিবন্ধন নীতিমালা সংস্কার সহ 6 দফা দাবি বাস্তবায়নে রবিবার সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা।
এক একটা সেটে 57% যদি ব্যাট দেয়, কত টাকা ব্যাট আসে? এই আমলাতন্ত্র নিয়ন্ত্রণ ছাড়া এই দেশ ঠিক হবে না। আমরা চাই গ্রাহক দিক দিয়ে বিবেচনা করে হলেও আপনারা যে 57% ট্যাক্স এটা 10% থেকে 15%-এর মধ্যে করে দেন। আমরা কিন্তু ভ্যাট দিতে চাই, বারবার আমরা একই কথা বলতে চাই, ভ্যাট দিতে চাই। একটা নিয়মের ভিতরে নিয়ে আসুন, যে একটা যেমন 10%, 12% এর ভিতরে রাখলে আমাদের কি হবে, ব্যবসা করতে সহজ হবে। দিনব্যাপী আন্দোলন চলমান থাকলেও বিটিআরসি কোনো সাড়া দেয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, দেশীয় কয়েকটি কোম্পানিকে সুবিধা দিতে এই পথে হাঁটছে সরকার। আজকে সিন্ডিকেটের মাধ্যমে যে আইনটা পাশ করছে, এই 85% ব্যবসায়ীর পেটে লাথি মারার পরে এই আইনটা বাস্তবায়ন করতে যাচ্ছে এই সরকার, এই বিটিআরসি। সংযুক্ত পরিমাণের একটা মানসম্মত ভ্যাট দিয়ে আমরা সকল ব্যবসায়ী, বাংলাদেশের সকল ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই, আমরা উন্নয়নের বাইরে না। ভ্যাট কমিয়ে এনইআইআর সংস্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আগারগাঁওয়ে সেই আন্দোলনে নজর রাখছেন সহকর্মী আরিফুল ইসলাম, আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, দিনভর সড়ক অবরোধের পর এখন আন্দোলনকারীরা কি বলছেন? যে আমি এই মুহূর্তে আগারগাঁয়ে রয়েছে, আর এখানে হচ্ছে আপনারা জানেন যে 16 ডিসেম্বর থেকে হচ্ছে মোবাইল ফোন নিবন্ধন যে নীতিমালা সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এর প্রেক্ষিতে হচ্ছে যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা হচ্ছে এই মোবাইল ফোন নীতিমালার সংস্কার সহ 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে হচ্ছে আজ সকাল 11টা থেকে এখন পর্যন্ত যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছে এবং হচ্ছে গ্রাহকেরও একটি অংশ আমরা এখানে দেখতে পেয়েছি। মোবাইল ব্যবসায়ী এবং হচ্ছে গ্রাহক উভয় পক্ষ মিলে হচ্ছে আগারগাঁও যেই বিটিসিএল যেই প্রধান যেই অফিস রয়েছে সেই অফিসের সামনে মূলত এখন আন্দোলনকারীরা বা মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা আন্দোলন করছেন। একই সাথে তাদের আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আজ সারা দেশে মোবাইল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ আন্দোলন করছেন। আমরা কিছুক্ষণ আগে 6টা 40 মিনিটে হচ্ছে এখানকার যে আন্দোলনরত রয়েছে, এখানকার যার যে সমিতির যে প্রধান রয়েছেন, নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, এর মধ্যে 6 জনকে হচ্ছে বিটিসিএল এর ভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সাথে এবং হচ্ছে বিটিসিএল কর্তৃপক্ষ উভয় পক্ষের সাথে হচ্ছে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই বৈঠকটি শেষ হওয়ার পর মূলত বোঝা যাবে মূলত আজকের যে আন্দোলন বা মোবাইল ব্যবসায়ীদের যে আন্দোলন, সে আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং তারা যে 6 দফা দাবি বাস্তবায়নে আজ সকাল 11টা থেকে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন মূলত আর সামনে এগোবে কিনা বা তাদের দাবি দেওয়া সব কিছু মেনে নেওয়া হয়েছে কিনা। আর সেই সাথে হচ্ছে 16 ডিসেম্বর যে নীতিমালা কার্যকর করা হচ্ছে সেটি মূলত 57% কর বৃদ্ধি করে কর আরোপ করে হচ্ছে মোবাইল নীতিমালা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু আজকের এই আন্দোলন। এই ছিল আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। অধ্যাদেশের দাবিতে আবারও রাস্তায় রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুপুরে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এখন আমাদের একটাই দাবি, অধ্যাদেশ। এখন আমরা ওনাদের আগের আশ্বাস অনুযায়ী আমাদের ক্লাসে ফেরানো হবে, একের পর এক ডেট দেওয়া হয় কিন্তু আমাদের ক্লাসে ফেরানো হয় না, আমাদের ক্লাসও নেয় না। আমাদের দাবি একটাই যে আমরা অধ্যাদেশ চাই, অধ্যাদেশ নিয়ে তারপর আজকে আমরা এখান থেকে যাব। এই অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত জীবন হুমকির মুখে পড়ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে নিকুঞ্জ 1 এলাকায় বাসভবন, সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের প্রায় 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ এনেছে সংস্থাটি। অভিযোগ যাচাই বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধান দলও গঠন করেছে দুদক। এতে বলা হয়, বাসভবন সংলগ্ন ডেক, ঝুলন্ত ব্রিজ, ল্যাম্পপোস্ট সহ নান্দনিক অবকাঠামো নির্মাণে ক্ষমতার অপব্যবহার হয়েছে। রাজুকের প্রকল্প হলেও বাস্তবে এসব কাজ করা হয়েছিল তার ব্যক্তিগত সুবিধা বিবেচনায়। 2023 সালে বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাসায় ওঠার পর এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হলেও পট পরিবর্তনের পর বাড়িটি এখন পরিত্যক্ত। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রথম হুসেইন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্রীয় সংস্থাটির মুখোমুখি হতে হয়েছিল। রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে
নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পেঁয়াজ নিয়ে কারসাজি যেন শেষই হয় না। সরবরাহ সংকটের অজুহাতে পেঁয়াজের দাম এক সপ্তাহে বেড়েছে কেজি প্রতি 35 টাকা পর্যন্ত। আর এটাকে ব্যবসায়ীদের সৃষ্ট কৃত্রিম সংকট বলছেন খুচরা বিক্রেতারা। এর সাথে একমত কৃষি উপদেষ্টা নিজেও বলেন, পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করার চক্রটিকে খুঁজে বের করা হবে। বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একদিকে পেঁয়াজের জন্য বছরের শেষ মৌসুম, অন্যদিকে স্বল্পমেয়াদী নতুন পেঁয়াজ ঘরে তোলার সময়, আর এটাকেই কাজে লাগিয়েছে ব্যবসায়ী চক্র। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 130 টাকা, কেজিতে বেড়েছে 30 টাকার উপরে। দেশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। পেঁয়াজ সিন্ডিকেটের ফল বলছেন ক্রেতারা। ওরা বলে বাজার বেশি, আর কোথার থেকে বেশি বাজার এটা ওরাই জানে, আমরা জানি না। হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো মনিটরিং হচ্ছে না। তবে বাজারে পেঁয়াজের দাম বাড়ার ফলে সরকারের আমদানির সিদ্ধান্তে ক্ষুব্ধ কৃষকরা, আর খুচরা ব্যবসায়ীরাও অসহায় এই সিন্ডিকেটের কাছে। এলসি আসার কথা শুনেই মানে হাটের এমন অবস্থা যে কৃষকরা আসলে তো শেষ। 5 বিঘে পেঁয়াজ লাগাইছি, মনে হয় 5 লাখ নাই খরচ, আর বেচতেছি 2500। আমার চাহিদা বেশি আসতেছে কম, এই জন্য মনে করেন পেঁয়াজের বাজার পুরোপুরি সিজন লেগে যাবে, তখন এই পেঁয়াজ আর খাবে না, ওইটাই খাবে, আর তখন দাম কমে যাবে। তবে এ ব্যাপারে অত্যন্ত কঠোর কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কারসাজি চক্রকে খুঁজে বের করা হবে। কৃষি কর্মকর্তারা জড়িত থাকলে ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। কারসাজি বেলাতে সিদ্ধান্ত নিয়েছি, তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। কৃষি কর্মকর্তাদের যদি যোগ সাজস না থাকে, যদি কৃষি কর্মকর্তা কারো যদি যোগ সাজস থাকে, সে ধরা খাবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো ওই দুই দিনের মাঝে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে, তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর কি বলে কৃষকের জন্য সুবিধা। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, জানান কৃষি উপদেষ্টা। আমরা আরো 100 দেওয়ার চেষ্টা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 1,71,000-এর বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েকদিনে প্রাণ গেছে 367 জনের। শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের বিচারের দাবি তুলেছেন হামাস নেতা খালেদ মেশাল। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানিয়েছেন, যত দিন যাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা তত জটিল হচ্ছে। তিনি সাফ জানান, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি না সরলে শান্তি ফিরবে না। বিপিএল এর পরই টি20 বিশ্বকাপের আসর, আর সেজন্য টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করছে বাংলাদেশের কোচিং প্যানেল। ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো মোহাম্মদ আশরাফুল বলেন, জাকিরদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ বিপিএল। টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনে পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান ও নুরুল হাসান সোহানরা। বাংলাদেশের ব্যাটাররা লেগ সাইড প্রবণ বলেই তাদের নিয়ে বাড়তি পরিশ্রম টিম ম্যানেজমেন্টের। আইরিশ সিরিজ শেষে টাইগার কোচ ছুটিতে না গিয়ে ব্যাটারদের নিয়ে কাজ করছেন আলাদাভাবে। সেখানে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল্লাহ ভুল ধরিয়ে দিচ্ছেন তাদের। বাইরের দেশের কাজ থেকে শিক্ষা নিয়েই তাদের এমন আয়োজন। ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করার কারণ জানালেন মোহাম্মদ আশরাফুল। সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি, তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটসগুলো ইমপ্রুভ করার জন্য। কোন কোন ব্যাটারের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টায় টাইগার হেড কোচ ফিল সিমন্স। সেগুলো মাথায় রেখেই এমন আয়োজন। বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম, দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে, তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলো পয়েন্ট কাভার মিড অফ যে গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। ব্যাটারদের পর বোলারদের নিয়েও কাজ শুরু করবে কোচিং স্টাফরা। বিপিএল এর আগে সব বিভাগ নিয়েই তাদের রয়েছে পরিকল্পনা। 10-11
মনে হয় আপনার সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তো বা এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। আগামী 26 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। সেটি শেষ হতেই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।